আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। দেশ টিভির এই পর্দায় আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন সকল নারীকে জানাচ্ছি বিশ্ব নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারীরা হয়ে উঠুক আরও শক্তিশালী, এটি আসলে আমাদের প্রত্যাশা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টিভির প্রতি বছরের নিয়মিত আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেশ টিভির পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। প্রতিদিনই যুক্ত হচ্ছি ঠিক বিকেল 3টায় দেশ টিভির পর্দায়। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা কথা বলি বাংলা সাহিত্য নিয়ে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ। অমর একুশে গ্রন্থমেলা 2026-এর যে প্রতিপাদ্যটি সেটা একটু বলে দিতে চাই। সেটি হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। এই প্রতিপাদ দিয়ে সাজানো হচ্ছে এই বছরের বইমেলা। দর্শক, ফাগুনের মলাটে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আজকের প্রথম অতিথি। চলুন কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। স্বাগত আপনাকেও। কেমন আছেন? খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আজ তো বিশ্ব নারী দিবস, আসলে সবকিছু মিলে কেমন লাগছে? এটা তো নিশ্চয়ই ভালো লাগছে। পৃথিবীর সমস্ত সব নারীদের প্রতি আমার শ্রদ্ধা, এবং মেলায় আজকে ভালো লাগছে যে এই দিনটি আমরা পেয়েছি এবং এর মধ্যে আছি। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি। এই বইটি সম্পর্কে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে প্রচ্ছদটি দেখিয়ে দিতেন, এবং এই বইটি সম্পর্কে আমি আপনার কাছেই জানতে চাই। নিশ্চয়ই দর্শকরা আমাদের টেলিভিশনের পর্দার মাধ্যমে প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন। এটি আমার একটি সম্পাদিত গ্রন্থ এবছর। এটি আমি করেছি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর উপর। আপনারা জানেন তিনি গত হয়েছেন। তিনি মারা যাবার পরে আমি প্রত্যক্ষ করলাম যে তাকে নিয়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরেরও কিছু মানুষ তাকে নিয়ে বেশ স্মৃতিকাতর গদ্য লিখলেন। এই স্মৃতিকাতর গদ্যগুলো আমি একসঙ্গে করার চেষ্টা করেছি, এবং কিছু গদ্য আছে তার মৃত্যুর আগেও, এর মধ্যে নতুন কিছু গদ্য আছে তার স্ত্রী শিরিন হক, তার পুত্র বারিশ হাসান চৌধুরী, তার বোন এটাতে লিখেছেন নতুনভাবে, এবং কিছু আগের এবং কিছু হচ্ছে মৃত্যুর পরবর্তী সময়। অর্থাৎ মোট 46টি স্মৃতিগদ্য নিয়ে হচ্ছে সম্পাদিত এই গ্রন্থটি। এর মধ্যে যারা লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব লিখেছেন, অধ্যাপক রেহমান সুবহান লিখেছেন, শাহদ্দিন মালিক লিখেছেন, ডক্টর আনারুল্লাহ চৌধুরী, এরকম আমাদের দেশের প্রাজ্ঞজনেরাই ওনাকে নিয়ে স্মৃতিকাতর লেখাগুলো লিখলেন। আমি সেগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করেছি। আমি এই কারণে রাখার চেষ্টা করেছি, এই লেখাগুলোর মধ্যে অনন্য সাধারণ এক ডাক্তার জাফরুল্লাহকে আমরা পাই। আমি ব্যক্তিগত জীবনেও জাফরুল্লাহকে আগে পড়াশোনা করেছি। উনি বেঁচে থাকতে ওনার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, এবং মৃত্যুর পর আমি আরও বেশি পড়াশোনা করতে যেয়ে তাকে আরেক রকমভাবে আবিষ্কার করলাম, যেখানে দেখলাম তিনি আসলেই অসাধারণ এক ব্যক্তিত্ব, যার সারাটা জীবনই কেটেছে এদেশের মাটি ও মানুষের জন্যে, গণমানুষের জন্যে তিনি জীবন ত্যাগ করেছেন। আমার মনে হচ্ছে আপনার এই যে বিষয়বস্তু নির্ধারণ যে এটি নিয়ে আপনি কাজ করেছেন, সেটা আসলে খুবই আমি কি বলবো যে প্রাসঙ্গিক, এবং আমার মনে হচ্ছে খুব বুদ্ধিমত্তার সাথেই এই বিষয়টি নির্ধারণ করা হচ্ছে। দারুণ একটি বিষয়। এবং কিন্তু এই যে একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনি কাজ করছেন, এটি আসলে এটি মাথায় এলো কিভাবে সেটি জানতে চাই। এটি মাথায় আসলে হঠাৎ করে আসেনি। আমি জাফরুল্লাহ সম্পর্কে এমনিতেই ওনার প্রতি কিছুটা ভক্ত। আমি এই কারণে ভক্ত যে আমি যখন বেড়ে উঠি, আমি ডাক্তার জাফরুল্লাহকে টিভির পর্দায় আরও অনেক কি দেখেছি, এর মধ্যে তাকেও দেখেছি, এবং তার কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে যখন কিছু পড়াশোনা করতে যাই, জানতে চাই, যখন এই জানতে যেয়ে আমি ক্রমশই দেখলাম যে তার কাজের মধ্যে এরকম কিছু আছে যেটা আসলে মুগ্ধ না করে পারে না, এবং তার কাজগুলো এরকম এদেশের মাটি ও মানুষের জন্যে। আপনারা জানেন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগ থেকেই তিনি এদেশের মাটি ও মানুষের সঙ্গে যুক্ত, এবং উনি রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু 1971 সালে উনি যখন ইংল্যান্ড থেকে তার FRCS এই গুরুত্বপূর্ণ পড়াশোনার প্রথম পাঠ শেষে তার দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন ছিল, সেই মুহূর্তে কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, 26শে মার্চে যখন গণহত্যা হলো, ওই মুহূর্তে উনি কিন্তু তার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছিলেন ইংল্যান্ডে, এবং তিনি একটা দেশহীন নাগরিক হয়ে গেলেন। তিনি ঘুরতে থাকলেন নানান জায়গায়, এবং বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে উনি সংগঠিত করতে থাকলেন নানান জনমত, এবং পরবর্তী সময়ে উনি এদেশে চলে আসেন। এদেশে চলে এসে কিন্তু আহত মুক্তিযোদ্ধাদের চিন্তা করলেন যে চিকিৎসার কোনো এখানে সুযোগ নেই। তারা যদি চিকিৎসা না পায়, মুক্তিযুদ্ধ করতে যে আহত হলো, কিন্তু চিকিৎসা যদি না পায়, তাহলে তারা আবার কিভাবে যুদ্ধে ফিরে যাবে, অথবা তাদের সহকর্মীরা তো মনোবল হারাবে যে যুদ্ধে যে আহত হলাম, আমার চিকিৎসা হচ্ছে না। এই দিকটি বিবেচনা করে উনি বাংলাদেশ জি জি, আমি আসলে নিঃসন্দেহে আমি বলতে পারছি যে আপনি ডাক্তার জাফরুল্লাহ স্যারকে নিয়ে আপনি আসলে অত্যন্ত ভালোভাবে স্টাডি করেছেন, যদি বলতো সেটা আপনি করেছেন। এবার একটু বইমেলা নিয়ে কথা বলতে চাই। কেমন লাগছে এই বছরের বইমেলা, এবং প্রতিদিনে আসা হচ্ছে কিনা?
আমি প্রতিদিনই আসি, মানে আজকে পর্যন্ত প্রতিদিনই এসেছি। আর বইমেলা কেমন লাগছে এই প্রশ্নে আসলে আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত, আমরা যারা শিল্প এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদের কাছে আসলে মেলাটা খারাপ লাগার কোনো সুযোগই নেই। এটা যেভাবে যখন যে সময়ই হয় মেলাটাকে আমরা উপভোগ করি, আর এই মেলার সঙ্গে অমর একুশ শব্দটা যুক্ত আছে, সুতরাং সেটি আমাদের হৃদয়ের একটি অংশ। আমরা সবসময় এটিকে উদযাপন করি। তুমি আসলে অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা। আমরা আসলে আমাদের বাংলার দাবাল ছেলেদের যে ভাষা আন্দোলনের যে উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আরো উজ্জ্বল হয়ে ওঠে এই অমর একুশের গ্রন্থমেলার প্রাঙ্গণে। তবুও কিন্তু নানা কথাই কিন্তু হচ্ছে যে এবছরের যে বইমেলাটি একটু দেরিতে শুরু হলো। ফেব্রুয়ারি মাসের যে মেলাটি থাকে সেই মেলাটি তো এবার আমরা পেলাম না, দেখা গেল যে মার্চ মাসে গিয়ে আমরা মেলা পাচ্ছি। সেই সব কিছুকে মিলে কেমন লাগছে? এটি আমি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে যদি যুক্ত করে বলি, আমার জীবনের সব কিছু কি সূচিমাফিক চলছে? আমার চিন্তার অনুসারে কি অগ্রসর হতে পারছি? বিচ্যুতি কি মাঝে মাঝে হচ্ছে না কোনো কারণে? তো আমিও এই বছরের বইমেলাটাকে মনে করছি এরকমই একটি কারণ। নানান দিক হয়তো ছিল, এর আয়োজক যারা এই মেলা নিয়ে যারা নির্ধারণ করেন দিন তারিখ, তাদের মধ্যে নিশ্চয়ই এরকম কোনো কারণ ছিল যারা হয়তো পেরে উঠছিলেন না। নিশ্চয়ই তাদের চিন্তার প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আমি ব্যক্তিগতভাবে লেখক হিসাবে আমি মেলাটাকে চাই। এটা যে সময় হয় আমি মনে করি এর সঙ্গে আমি আছি, কারণ সিদ্ধান্ত নেবার লোক আছেন, তাদের একটা বিভাগ আছেন, তারা তাদের সুবিধা মতো নিশ্চয়ই সিদ্ধান্তটা নেন। আসলে আমার মনে হয় যে শ্রদ্ধাশীলতার যে জায়গা, সেই জায়গাটি অবশ্যই থাকতে হবে। এবং আসলে আমার মনে হয় যে আমাদের সবসময় যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা যদি দৃষ্টিপাত বেশি করি, সেটি আসলে আমাদের দেশ এবং জাতির জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে। এই যে বইমেলাটা হচ্ছে সব কিছুর পরেও একটি নানা ধরনের একটি টালমাটাল অবস্থার পরে আমরা দেখলাম যে বইমেলাটি হচ্ছে, আমার মনে হয় যে সেটি এখানকার সবচেয়ে ভালো দিক। এবং সাহিত্য চর্চা হবে সেটিও আসলে আমরা তো প্রত্যাশা রাখতেই পারি, তাই নয় কি? এটাই যে দিন শেষে যে হচ্ছে, এখন নাও তো হতে পারতো, না হলে কি করার ছিল? আমরা হয়তো একটা আন্দোলন করতে পারতাম, আমরা বলতে হয়তো লেখক শ্রেণী, প্রকাশক শ্রেণী, যারা পাঠক, তারা হয়তো আন্দোলন করতে পারতো, এটা নিয়ে নানান কথা বলতে পারতো। এই যে মেলাটি নির্দিষ্ট সময় হয়নি, এ নিয়েও তো নানান কথা হয়েছে, কিন্তু কি করার ছিল? নিশ্চয়ই যে বললাম, কর্তৃপক্ষ নিশ্চয়ই তারা সুবিধা মনে করছিলেন না, তারা নিশ্চয়ই তাদের কিছু বিষয় তো আছে, সেই বিষয় মাফিক তারা নিশ্চয়ই দিন তারিখ ঠিক করেছেন। এখন এটা কি ঠিক হলো না ঠিক হলো না, এটা দিন শেষে আসলে এটা বলা যাবে। কিন্তু তারপরে হচ্ছে সব কিছু বিবেচনায় করতে হবে, কারণ এই সময়টি তো আমাদের জন্য আসলে খুব বেশি অনুকূল ছিল না। একদমই। এবং আমি যদি বলি যে আপনি তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে লিখেছেন, কিন্তু তারপরেও যদি কার লেখা আপনার পড়তে খুব ভালো লাগে? আমি ব্যক্তিগতভাবে অনেকের লেখাই পড়ি, আমি নির্দিষ্ট করে কারোর নাম বলতে চাই না। কারণ দেখেন, একজন লেখকের সব লেখা আপনার ভালো লাগবে না, একজন লেখকের যা লিখছে তাই ভালো লাগবে না, কিছু ভালো লাগবে। ঠিক আমারও একইভাবে, যেহেতু আমি বিভিন্ন লেখকের লেখা পড়ি, এক একজনের এক একটা দিক আমার ভালো লাগে। কিছু ঔপন্যাসিক আছেন যাদের কিছু উপন্যাস ভালো লাগে, যে কিছু ছোট গল্পকার আছেন যাদের কিছু ছোট গল্প, এরকম মিলে আমার, যেহেতু আমার পড়ার গণ্ডিটা একটু বেশি, আমি সবাইকেই পড়তে চাই এবং সব জায়গা থেকে আমার ছোট ছোট করে অনেক কিছু আলাদা আলাদা করে ভালো লাগে। ব্যক্তিগতভাবে বা নির্দিষ্ট করে আমি বলতে চাই না যে আমার এই লেখকের লেখা ভালো লাগে, কারণ তারও তো সব লেখা আমার ভালো লাগে না। আমরা যদি আমাদের সেই শুরুর দিকেই যাই, বাংলা সাহিত্যে তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমরা অগ্রগণ্য মানি, তারও কি সব লেখা সবসময় আমার কাছে ভালো লেগে ওঠে? কাজী নজরুল ইসলামের, জীবনানন্দের, সুকান্তের সব লেখা কি আমাদের কাছে সবসময় ভালো লেগে ওঠে? সুতরাং এই সময় যারা লিখছেন তাদেরও সব লেখা ভালো লেগে উঠবে না। আমি যে লিখছি, আমার লেখাও কি সবার কাছে সবসময় ভালো লেগে উঠবে না। এটাই স্বাভাবিক, এটাই তো বৈচিত্র্য। একদমই। আসলে এটি আসলে চিত্র হচ্ছে, এবং আসলে ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026। দর্শক, বইমেলা প্রাঙ্গণে আমরা রয়েছি এবং আপনারা দেখছেন ফাগুনের মলাট। কথা বলছিলাম একজন লেখকের সাথে, এবং কথা বলতে বলতে কিন্তু আমাদের ফাগুনের মলাটের সময় হয়ে গেছে। একটু ছোট্ট বিরতি নেই, এবার ফিরে এলাম বিরতির পর। দেখছেন ফাগুনের মলাট, বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026। দর্শক, এবছরের মেলার যে প্রতিপাদ্যটি রয়েছে সেটা আবারও জানিয়ে দিতে চাই, বহুমাত্রিক বাংলাদেশ। এটি আসলে নির্ধারণ করা হয়েছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। এবং মেলা প্রাঙ্গণে কিন্তু আপনারা প্রবেশ করতে পারছেন দুপুর 2টো থেকে। দুপুর 2টো বাজেই কিন্তু মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যায় এবং মেলা কিন্তু চলে রাত 9টা পর্যন্ত। এছাড়া রাত 8:30টার পর থেকে কিন্তু নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এবং শুক্র এবং শনিবারে কিন্তু রয়েছে বিশেষ আয়োজন। শুক্র এবং শনিবারে রয়েছে শিশু প্রহর সকাল 10টা থেকে
সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়টির মধ্যে কিন্তু আপনারা নিয়ে চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদের শিশু প্রহর এবং তাদেরকেও আসলে পরিচয় করে দিতে পারেন পরিবারের এই সুন্দর সাহিত্যের পরিবেশের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি। আমি কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাদেরকেও ধন্যবাদ ফাগুনের মলাটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, এই বইটির প্রচ্ছদ যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতেন এবং বইটির নামটি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন। এর নাম খাটগোলাপের হাসি তোমায় ভালোবাসি, একটি রোমান্টিক ধারার কাব্যগ্রন্থ। এটি আমার দ্বিতীয় বই। আপনি তো আসলে আমি বলবো যে একজন তরুণ কবি বা লেখক, যেটি বলি না কেন, এত তরুণ বয়সে লেখালেখির সাথে নিজেকে সম্পৃক্ত করা, এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? জি, আমি যখন চণ্ডীবাসা সরকারি উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়াশোনা করি, তখন ওই স্কুল থেকে একটা ম্যাগাজিন বের হতো। তো আমার সকল বন্ধুরা ম্যাগাজিনে লেখা দিত, আমি পারতাম না। সেই জেদ থেকে আস্তে আস্তে লেখালেখি শুরু করি এবং তারপর নারায়ণগঞ্জে যখন ডিপ্লোমাতে পড়াশোনা করি, তখন বিভিন্ন পত্রিকায় আস্তে আস্তে লেখাগুলো দিতে শুরু করলাম। যখন দেখলাম যে প্রকাশিত হচ্ছে, তখন মনে হলো যে এবার একটা বই করা যায়। তখন অমর একুশে বইমেলা 2025-এ প্রথম কাব্যগ্রন্থ শিমুল পলাশ কৃষ্ণচূড়া প্রকাশিত হয় এবং এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কেমন লাগছে বইমেলা প্রতিদিনই আসা হচ্ছে কিনা, বই কেনা হয়েছে কি? আমি প্রতিদিন সাভার থেকে আসি, মোটামুটি 5 থেকে 6 দিন আসা হয়েছে এবং বই শেষের দিকে কিনবো আর কি। প্রতিদিন আসা হচ্ছে, দেখা হচ্ছে পছন্দের বইগুলো কোথায় আছে, সংগ্রহ করার জন্য খোঁজ নেওয়া হচ্ছে। প্রিয় লেখকের তালিকায় কোন কোন লেখক রয়েছে? আমি যদিও হুমায়ুন আহমেদের বই পড়া হয়, তাছাড়া সবচেয়ে বেশি আমার পছন্দ জীবনানন্দ দাশ, নজরুল, রবীন্দ্রনাথ। চমৎকার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ এবং দেখতে দেখতে কিন্তু মেলার একদম শেষের দিকে আমরা রয়েছি। আর হয়তোবা একটু সপ্তাহ আমরা পাবো হাতে মেলা প্রাঙ্গণে এবং এই শেষ সময়টিতে কিন্তু আমি সবাইকে আসলে আমন্ত্রণ জানাবো মেলা প্রাঙ্গণে আসবার জন্য এবং প্রিয় বইটিকে একবার হলেও ছুঁয়ে দেখবার জন্য। আসলে নতুন বইয়ের গন্ধ নিতে কার না ভালো লাগে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকেও। অমর একুশের গ্রন্থমেলা, বিশ্ব বাঙালির মিলন মেলা, সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশন প্রতি বছর এই বই মেলায় অংশগ্রহণ করে থাকে এবং সিলেট আপনারা জানেন যে প্রবাসী একটি অঞ্চল। এখানকার বেশ কিছু লেখক বিভিন্ন দেশে অবস্থান করেন এবং প্রতি বছর বইমেলা আসলে আমাদের লেখকরা দেশে আসেন বইমেলা যোগ দিতে এবং তাদের নতুন নতুন বই লেখেন, এগুলো আমাদের পাণ্ডুলিপি প্রকাশন থেকে বের হয়। এবারও আমাদের বেশ কিছু নতুন বই, প্রবাসীদের লেখা বই নিয়ে আসছে এবং আমার নিজের লেখা একটি বই, বিলেত ভ্রমণের আনন্দ স্মৃতি। আমি গত 2022 খ্রিস্টাব্দে বিলেত ভ্রমণ করেছি এবং সে বিষয় নিয়ে আমার একটা গ্রন্থ রয়েছে, বিলেত ভ্রমণের আনন্দ স্মৃতি। এছাড়া আমার হাতে আরও দুইটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ রয়েছে। মিশরের পথে প্রান্তরে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক গবেষক মইনুল হক চৌধুরী হেলালের লেখা এবং তার আরেকটি বই রয়েছে আরবের পথে প্রান্তরে। এই দুইটি বই এবার নতুন বইমেলা এসেছে। এছাড়া আরও বেশ কিছু ভ্রমণ বিষয়ক গ্রন্থ, গল্প, প্রবন্ধ, উপন্যাস সহ কবিতার বই আমাদের বইমেলায় 943 নম্বর স্টলে রয়েছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের লেখক, পাঠক, বুদ্ধিজীবী যারা রয়েছেন সবাই প্রতিদিন আসবেন আমাদের স্টলে এবং নতুন নতুন বইগুলা দেখবেন। বইমেলা চলা অবস্থায় নতুন নতুন বই আমাদের পাণ্ডুলিপি প্রকাশন থেকে বের হচ্ছে। আচ্ছা, এবং কেমন পাচ্ছেন আপনি পাঠক সেরা, কেমন পাচ্ছেন? আসলে এবার রমজান হওয়া এবং একটু হওয়ার জন্য এবার বইমেলা একটু ব্যতিক্রম হচ্ছে, যে প্রথম নির্বাচন ছিল, পরবর্তী সময় রমজান আসায় এবার বইমেলার সময়সূচিটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, যার জন্য কেউ কেউ আসছে, আবার কেউ কেউ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আসতে পারতেছে না। তো হয়তো আগামীতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সে বিষয়ে খেয়াল নেবেন আমার বিশ্বাস। সেটিও আমাদের এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 এবং মেলা প্রাঙ্গণে আমরা রয়েছি
আরও একটি বিষয়, আজ কিন্তু বিশ্ব নারী দিবস এবং মেলা প্রাঙ্গণে যেমনটি আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু মেলা প্রাঙ্গণে অনেক নারীদের আনাগোনাও আমরা দেখতে পাচ্ছি এবং ফাগুনের মোলাটা আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিকদের সঙ্গে, দর্শনার্থীদের সঙ্গে। আমরা তাদের কাছ থেকে আসলে জানবার চেষ্টা করছি তারা আসলে কি ভাবছেন অমর একুশে গ্রন্থমেলাকে নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন অতিথি যুক্ত হচ্ছেন, আমি কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মোলাতে। আপনাকেও স্বাগতম। আমি মোহাম্মদ ফারুক হোসেন কাব্য। এবারের বইমেলা আমার 7ম কাব্য গ্রন্থ ছায়াবীথি প্রকাশিত হয়েছে চারু সাহিত্যাঙ্গন থেকে। আশা করি পাঠক ও আমার সুবর্ণতেই যারা আছেন তারা আমার বই পড়ে বাংলা সাহিত্যকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আসলে ছায়াভীতি, আমি আসলে ছায়াভীতি এই শব্দটা অনেক শুনেছি, ছায়াভীতি আমি প্রথম শুনছি। ছায়াবীথি যেটা শুনেছেন হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাস, আর আমার এটা হলো কাব্য গ্রন্থ। আমার বইয়ের প্রথমে একটা লাইন জুড়ে দেওয়া হয়েছে, আত্মার ছায়া দেহ, দেহের ছায়া ছায়াবীথি। আমাদের যে আত্মাটা, রুহুটা, এটা একটা দেহের ছায়া আবৃত আছে, আর প্রতিটা মানুষেরই একটা ছায়া আছে। এই ছায়াটা কারো জীবনে ভীতি হয়েই তার সাথে থাকে, কারো সাথে ছায়াছন্দ হয়ে থাকে। এই উপলব্ধি থেকেই আমার এই বইটার শিরোনাম দেওয়া হয়েছে ছায়াবীথি। বা চমৎকার। প্রতিদিনই কি আসা হচ্ছে বইমেলায়? না, প্রতিদিন আসলে আসা হয় না। রমজান মাস, সবাই তো সিয়াম সাধনায় মগ্ন থাকে, তো আসলে এই আজকে নিয়ে আমার 2 দিন আসা আর কি। পাঠক কম, রোজার মাস, এটা তো সবাই এটা তো আর কিছু বলার নেই। একদমই একদমই, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026-এ। আপনারা দেখছেন ফাগুনের মোলার। কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সঙ্গে। আপনাদের সামনে তুলে ধরছিলাম কি নতুন বই, কি নতুন লেখা এলো এবছরের অমর একুশে গ্রন্থমেলায়। প্রতিদিনই কিন্তু তুলে ধরছি, প্রতিদিনই ঠিক বিকেল 3টে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি নতুন বইয়ের গল্প নিয়ে, নতুন বইয়ের কথা নিয়ে। এবং গল্প করতে করতে, কথা বলতে বলতে কিন্তু আমার ঘড়ির কাঁটা আমাকে বলছে আমার সময় শেষ, আমাকে তো আজকে যেতে হচ্ছে। তবে দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। এবং আবারও নারী দিবসের শুভেচ্ছা সকলকে।